আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে এবং যথারীতি উপস্থাপনা আছি আমি সিনহা এম এ সাইদ। আমাদের আজকের বিষয়বস্তু বর্তমান অসহিষ্ণু সমাজ এবং প্রতিকার, এবং এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিকে। আমার বায়া আছেন জনাব সুলাইমান চৌধুরী, সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এবং বর্তমানে যিনি টকশো জগতে একজন প্রথিতযশা রাজনীতি বিশ্লেষক। আমার ডানে আছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি শুরু করি আপনাকে দিয়ে। এই যে কথাটা বলা হলো অসহিষ্ণু সমাজ এবং এর প্রতিকার, এই অসহিষ্ণুতা এতটা ব্যাপকতা হয়ে গেছে ব্যক্তিতে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত একই অবস্থা চলতেছে। এই পুরো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? পুরো বিষয়টি এমন যে আমাদের সমাজের বেশ কিছু মানুষ অতি দ্রুত এবং তাড়াতাড়ি কম পরিশ্রমে বড়লোক হতে চায়, অনেক সম্পদের মালিক হতে চায়। এই একটি দিক। আরেক দিক আছে আবার কিছু মানুষ অতি তাড়াতাড়ি যোগ্যতা কম থাকুক বা যাই হোক না কেন অতি দ্রুত কর্তৃত্ব অর্জন করতে চায়। আরেক সমাজের মধ্যে আরেক ধরনের মানুষ আছে, তারা ছলে বলে কৌশলে নিজের অহমিকা, নিজের প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে চায়। এত ধরনের মানুষ যখন সমাজে থাকে এবং তার বিপরীতে ভালো মানুষ যখন কমে যায়, সঙ্গত কারণে দুষ্ট লোকদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে তারা চাঁদাবাজির কথা বলুন, দখলদারির কথা বলেন, প্রভুত্ব বিস্তারের কথা বলুন, বড় বড় পদ দখল করার কথা বলুন, বড় বড় আরও বিভিন্ন স্থাপনা অথবা প্রতিষ্ঠান দখল করার কথা বলুন, এগুলো তারা নির্দ্বিধায় করতে থাকে। তাদেরকে প্রতিরোধ করা, তাদের বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা গড়ে তোলা, আইনকে নিজের গতিতে চলতে দেওয়ার মানসিকতা এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ করার লোকজনের অভাব তখন দেখা দেয় সমাজে। আর যখনই দেখা দেয় তখনই এই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এই বিশৃঙ্খলার মাসুল সাধারণ জনগণকে এত ব্যাপকভাবে দিতে হয় যে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ একেবারে নিঃস্ব হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে এবং তাদেরকে সাহায্য করার মতন কোনো লোক সমাজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। আমি আপনার কাছে আসবো, প্রতিকারের ব্যাপারে পরে নিয়ে আসবো। ডক্টর আব্দুল হামিদ, আমাদের সুলাইমান চৌধুরী যে কথাগুলি বললেন, আপনি বিষয়টা কীভাবে দেখছেন? আমি বিষয়টা স্যার যেভাবে বললেন অনেকটা একই রকম। সমাজের বর্তমান যে অবস্থা এবং এটার যেখান থেকে শুরু উৎপত্তি সবটাই মোটামুটি আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের যে বয়স, এই বয়স আমরা দেখে এসেছি একটা অসহিষ্ণু সমাজ, নীতিহীন রাজনীতি, এবং এই যে অসহিষ্ণুতা, এটা কিন্তু কেবল কোনো দলের সমস্যা না, কোনো গোষ্ঠীর সমস্যা না, এটা হচ্ছে জাতীয় সমস্যা। এবং এই সমস্যা ধীরে ধীরে আমাদের রাষ্ট্রের ভিত্তি এবং কাঠামোকে নড়বড়ে করে দিচ্ছে। তাহলে এই অসহিষ্ণুতা আমরা এটা দীর্ঘদিন থেকে প্রত্যক্ষ করেছি এবং আমাদের ধারণা ছিল মহান জুলাই গণ অভ্যুত্থানের পরে, যেটা 5ই আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে শেষ হয়েছে, আমাদের ধারণা ছিল যে এরপর থেকে বোধহয় আমাদের এই অস্থিরতা কমবে এবং আমরা সবাই মিলে একটা ভালো কিছু করব। দেখেন, আমাদের জাতীয় জীবনে বেশ কয়েকটা অপরচুন মোমেন্ট এসেছিল। আমরা যদি গণ অভ্যুত্থানগুলোর কথাই বলি, 69 গণ অভ্যুত্থান, এটা আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিয়েছে এবং সেটা 1971 মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এটার একটা চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে। ফলে আমরা 69 গণ অভ্যুত্থানটাকে আমরা একটা সফল গণ অভ্যুত্থান নির্দ্বিধায় বলতে পারি। এরপরে আসি যদি আমরা 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির প্রত্যাশা ছিল অনেক।
এবং সেই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে যেভাবে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছিল তার ভিত্তিতে একটা সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা হবে, রাজনৈতিক ব্যবস্থাপনা হবে, এটা ছিল জনগণের প্রত্যাশা। এবং শুরুর দিকে বেশ কিছু কাজও হয়েছিল। আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সাংবিধানিক পদ্ধতিতে আমাদের রূপান্তর ঘটেছে, কিন্তু পরবর্তী সময়ে এই ক্ষমতার পালাবদল কিভাবে হবে সেটা নিয়ে এক একবার এক এক সময়ে এক এক ধরনের রূপ পরিগ্রহ করায় আমরা সেই গণঅভ্যুত্থান যে সাফল্য, সেই সাফল্য আমরা ম্লান হয়ে গেছে অনেক। যারা একসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য কঠিন আন্দোলন গড়ে তুলেছিল এবং এটাই ছিল দাবি, যার কারণে 1996 সালে আপনারা জানেন দুটো নির্বাচন হতে বাধ্য হয়েছিল। একটা নির্বাচনের পরে সেই সংসদ অল্প সময় থেকে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান প্রণয়ন করে, সংবিধান সংশোধন করে তারা বিদায় নিয়েছে। পরবর্তী সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেটার যারা প্রধান দাবিদার ছিল, যে সকল রাজনৈতিক দল, পরবর্তী সময়ে দেখা গেল যে তারাই সেই সাংবিধানিক যে ব্যবস্থা, তাদের দাবির যে ফসল, সেই ফসলকে তারাই নষ্ট করেছে। নষ্ট করে আমাদের সংবিধানে সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একতরফাভাবে বাতিল করে দিয়েছে। যদিও এটার দায় চাপানো হয়েছিল আমাদের সর্বোচ্চ আদালতের উপর, কিন্তু সে আদালতের রায় কীভাবে হয়েছে, তার ফলাফল কী হয়েছে এবং কিভাবে অনেক পরে সে রায় লেখা হয়েছে, রায়ের ভাষা সংশোধন করা হয়েছে, এ সকল ঘটনা আমাদের সবারই জানা আছে। এখন একটা সমাজে আপনার যখন জাতীয় পর্যায় থেকে, দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে যখন অসহিষ্ণুতা শুরু হয়, অধৈর্য শুরু হয়, রাজনৈতিক উস্কানি শুরু হয়, সেটা আর ওখানে সীমাবদ্ধ থাকে না। এটা অবভিয়াসলি এটা তৃণমূল পর্যায় পর্যন্ত সংক্রমিত হয়, যার ফলে দেখেছেন সেই অসহিষ্ণুতার ফলাফল হিসাবে বিগত যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে এদেশে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, বিভিন্ন পৌরসভার নির্বাচন, আমরা সব সময় জানি এখানে যারা প্রতিনিধিত্ব করে এরা হচ্ছে গণমানুষের নেতা। এরা হচ্ছে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি পুরো ইউনিয়নের সকল দলের, সকল মতের, সকল পথের লোকজনেরই চেয়ারম্যান। আমরা একটা নাগরিকত্ব সনদ অথবা অন্য কোনো সরকারি ডকুমেন্টের জন্য নির্দ্বিধায় ওনার কাছে গিয়েছি। কিন্তু যখনই এটাকে দলের মার্কা দিয়ে ইলেকশন করা হলো, দেখা গেল যে আমি তো বিএনপি করি, অথবা আমার বাপ বিএনপি করে, অথবা আমার চাচা বিএনপির কোনো সমর্থক ছিল, সুতরাং আমি ওই যে সরকারি সেবাটা, সেই সেবাটা আর পাচ্ছি না, আমি যাচ্ছি। আমি আপনার কাছে আসতেছি, ধন্যবাদ। জনাব সুলাইমান চৌধুরী, আপনি তো বহু গুণে গুণান্বিত এবং অনেক কথা বলেন, অকপটে কথা বলেন। তাহলে যা কিছু বললেন, এই প্রতিকারটা করতে হলে আমাদের কি করতে হবে, কোথায় হাত দিতে হবে আমাদের? আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন। প্রতিকার যদি আমরা চাই, আমাদের নিজস্ব মূল্যবোধ প্রত্যেকের যার যার তার তার, এটিকে সংশোধন করতে হবে, এটিতে হাত দিতে হবে, এবং এটিতে হাত দেওয়ার বাইরের কেউ করে হাত দিয়ে এটা পারবে না। আমার নিজেকে আগে সংশোধিত হতে হবে। কিভাবে হব সেটি হলো যে আমরা তো মুসলিম কান্ট্রি, আমি নিজেও মুসলমান, আপনারা দুইজনও মুসলমান, এবং আমরা বিশ্বাস করি আল্লাহ মহান প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য জীবন বিধান দিয়েছেন, এবং এই জীবন বিধানে আমি বৈধভাবে সকল সুবিধা ভোগ করার এখতিয়ার রাখি। আল্লাহ আমাকে যে সম্পদ বরাদ্দ করেছেন, আমি চাইলে কর্মের স্বাধীনতা আল্লাহ দেওয়ার কারণে, আল্লাহ কিন্তু আমার রিজিকও বরাদ্দ করেছেন, আবার আমার কর্মের স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ দুইটা রাস্তাও দেখিয়ে দিয়েছেন। মন্দ পথে যদি আমি এই সম্পদ অর্জন করতে চাই সেটাও পারি, ভালো পথে যদি অর্জন করতে চাই সেটাও পারি, এবং আমার অর্জন ততটুকুই হবে যতটুকু আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন। মন্দ পথে চেষ্টা করে অর্জন করলেও ওইটুকুই অর্জন করব, ভালো পথে অর্জন করলেও ওইটুকুই অর্জন করব। এর বাইরে এক কানা কড়িও আমি অর্জন করতে পারবো না। আল্লাহর প্রতি এই বিশ্বাস যদি আমার থাকে, তাহলে আমি কোনো অপরাধের দিকে যাব না, আমি নিজে চেষ্টা করে আমার সম্পদ উপার্জন করব। পক্ষান্তরে আল্লাহর উপরে যদি এই বিশ্বাস আমার না থাকে, তাহলে আমি জোর জবরদস্তি করে
এই সম্পদ অর্জন করার জন্য চেষ্টা করব। সেটাই হচ্ছে বর্তমানে, অর্থাৎ আল্লাহ যে মালিক এবং আল্লাহ যে সম্পদদাতা, আল্লাহ যে জ্ঞানদাতা, আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে বুদ্ধিদাতা, আল্লাহ যে আমার এলেম দাতা, যত কিছুই বলি না কেন, আমার হায়াত দাতা, সেটাতে যখন আমার বিশ্বাস থাকে না, তখন আমি নানান অপকর্মে লিপ্ত হই। আর যদি এই বিশ্বাস থাকে, তাহলে আমার অপকর্মে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আমি ভালোই থাকতে পারবো। এটা হলো মূল বিষয়। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাতে আসতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়ে নীতি এবং নৈতিকতা বোধ, মানুষের সৃষ্টি, এই সৃষ্টির উদ্দেশ্য, এই উদ্দেশ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি কার্যক্রম থাকা উচিত অথবা অনুচিত, স্বাভাবিকভাবে আমি এখানে যদি আপনি ধর্মের কথা আলাদাও রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু একটা নির্দিষ্ট মানদণ্ডে নীতি এবং নৈতিকতা, এটার প্রসার তো আপনি আপনার শিক্ষা ব্যবস্থায় ঘটাবেন না। যদি ঘটান, তাহলে তো আমি এই ভুল শিক্ষায় শিক্ষিত হব, আর ভুল শিক্ষায় শিক্ষিত হলে ভুল পথে আমার জীবন পরিচালিত হবে, তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, এখন যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল হামিদ, আপনি প্রশাসনে দীর্ঘদিন ছিলেন এবং আপনি দেখেছেন, অত্যন্ত বাস্তবে দেখেছেন। সুলেমান চৌধুরী যে কথাগুলি বললেন, সেখানে ধর্মীয় আদর্শ এবং আমাদের বাস্তব জীবনে যে আদর্শ দুটো মিলে গেছে কিন্তু এখানে। তো আপনি কি মনে করেন যে ধর্মীয় আদর্শ তো সময় লাগবে এখানে আসতে, মানুষ তো সহজে পরিবর্তন হবে না, কিন্তু প্রশাসনিক যে কাঠামোটা আমাদের এখানে আছে, নিয়ম শৃঙ্খলা আইন, সেগুলি কতটা ভূমিকা রাখতে পারবে সে ব্যাপারে? আমি আপনাকে অসহিষ্ণুতার মাত্রা সম্পর্কে ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার জানাজায় আপনারা জানেন লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছিল। অন্যদের মতো আমিও সেখানে হাজির হয়েছি। প্রচণ্ড ভিড়, সেখানে দাঁড়ানোরই কোনো উপায় নাই, কোথাও পা রাখবো, এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এই প্রক্রিয়ায় এক ভদ্রলোক, উনি জাস্ট পড়ে যাচ্ছিলেন ভিড়ের চাপে। উনি কোনো রকমে 2-3 জন মিলে ওনাকে উঠে দাঁড় করালো। তারপর উনি স্বগতোক্তি, মানুষের ব্যথা পেলে যেটা হয় আর কি, কেন যে আসলাম, আসাটাই তো পাপ হয়েছে, এই ছিল ওনার উক্তি। তো পাশে দাঁড়ানো এক ভদ্রলোক, ইনি কোনো একটি রাজনৈতিক দলের তৃণমূল কর্মী হবেন বিশ্বাস করি। ইনি সাথে সাথে ওই ভদ্রলোককে, যিনি পড়ে ব্যথা পাচ্ছিলেন, এই আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কথা কি বললেন, দেখি আপনার ইয়ে দেখান, পাসওয়ার্ড ইয়ে দেখান, আইডি কার্ড দেখান, এই দেখান, ওই দেখান। ভদ্রলোক উপস্থিত ইয়েতে খুব ঘাবড়ে গেল। সে যে আপনি কে, আপনি কোন অথরিটি, যে কোন অথরিটিতে আপনি আমার ভোটার আইডি দেখতে চাচ্ছেন, এইসব। আর সে এই পকেট ওই পকেট হাতড়াচ্ছে শুধু এটা দেওয়ার জন্য। আমি এই গল্পটা করার, অভিজ্ঞতাটা শেয়ার করার কারণ হচ্ছে এটা, যে তৃণমূলের একজন নেতা, তিনি একদম পড়ে ব্যথা পেয়েছে, তাকে আমরা স্বভাবতই আমরা তাকে সহায়তা করব, এগিয়ে আসবো। তার মুখ দিয়ে মানুষ ব্যথা পেলে অনেক কথাই বলতে পারে, কিছুটা মনের কথা, কিছুটা মনের কথা না, মুখে আমাদের অনেক কথাই চলে আসে। কিন্তু উপস্থিত যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া দেখা গেল যে ওই লোক ওখান থেকে আর পালানোর পথ খুঁজে পাচ্ছে না। এই অস্থিরতা যে সমাজের মধ্যে যে সংক্রমিত হয়েছে, এটা কিন্তু আমরা জানি যে ব্যাধিটাই হচ্ছে সংক্রামক। এই যে সংক্রামক ব্যাধি, এই ব্যাধিটার মূল কারণ হচ্ছে যে আমরা রাজনীতিতে এখন আর এই যে প্রতিপক্ষের যে সংস্কৃতি, সেটা আর আমরা বিশ্বাস করি না, যে কোনো প্রতিপক্ষ থাকবে না। আমরা জানি যে সুস্থ সমাজে যেটা হওয়ার কথা, সেটা হচ্ছে আমার রাজনৈতিক প্রতিপক্ষকে আমি পরাজিত করব, দ্যাট শুড বি মাই এইম। কীভাবে পরাজিত করব? পলিটিক্যালি পরাজিত করব। কিন্তু আমাদের এখন মটো হচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষ থাকে না, যদি থাকেও তাকে আমি নিশ্চিহ্ন করব, নির্মূল করব। এই শব্দগুলো বিগত সময়ে আমরা বেশ পরিচিত হয়ে গেছে, এবং সেই নির্মূল করার কাজে আমাদের পুলিশ বাহিনীকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। ডিজিএফআই, এনএসআই, ডিবি, এদের হচ্ছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা নিশ্চিত করা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা। সে কাজ বাদ দিয়ে আমরা
বিরোধী দল নির্মূল করার জন্য, বিরোধী মত নির্মূল করার জন্য এদেরকে চরমভাবে ব্যবহার করা হয়েছে। আমরা সবাই সেটা সাক্ষী, যার কারণে রাষ্ট্রের এখন নিরাপত্তা হুমকির মুখে। যে সংস্থাগুলোর কোনো বাস্তবে কোনো আর এখন অস্তিত্ব নাই, কারণ আপনি সেই পুনরবস্থায় এদেরকে ফিরিয়ে নেওয়াটা হবে খুবই কঠিন কাজ। তো সুতরাং এই যে রাজনীতির অপব্যবহার, একই রকম আপনি দেখেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে অবস্থায় গিয়েছে। আমরা একটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান আর সরকারি প্রতিষ্ঠানের যে ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু আমরা এখন আর মানছি না। আমরা সবগুলোকেই এখন সরকারি প্রতিষ্ঠান বানিয়ে ফেলছি। সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা আছে তারা দায়বদ্ধ জনগণের কাছে, সংবিধানের কাছে, সরকারের কাছে কোনো দায়বদ্ধতা নেই। আসবো আপনার কাছে, সরকারের কাছে দায়বদ্ধ থাকবে না। জনাব সুলাইমান চৌধুরী, আপনি তো রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং সম্ভবত যদি না হয় আপনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছেন। এবি পার্টিরও আপনি সম্ভবত প্রতিষ্ঠাতা সভাপতি, আহ্বায়ক ছিলেন আপনি। এই যে বলা হচ্ছে, যেটা আব্দুল হামিদ বললেন, যে রাজনীতি রাষ্ট্র পরিচালনা, মূল প্যাটার্ন রাজনীতি হচ্ছে স্বচ্ছতার জন্য, নিয়মের জন্য এবং গঠনমূলক জাতি গঠনের জন্য। তো রাজনীতিকে আপনি কীভাবে দেখছেন? এই যে অসহিষ্ণু ভাবটা যে আসতেছে প্রতি জায়গায় জায়গায়, এখানে রাজনীতি কতটুকু দায়ী? আমার অত্যন্ত প্রিয়ভাজন আব্দুল হামিদ, আমার স্নেহভাজন প্রিয়ভাজন যেভাবে বলেছেন, আসলে একটি অসহিষ্ণু ভাব উচ্চ পর্যায়ের রাজনীতিক থেকে শুরু করে নিম্ন পর্যায়ের রাজনীতিক পর্যন্ত অনেকের মাঝে বিরাজ করছে। এটি কিন্তু একটি অশনি সংকেত। এই অসহিষ্ণু ভাব এক্ষুনি পরিহার করা উচিত, এবং এটি যদি পরিহার করতে না পারি তাহলে প্রতিপক্ষের উপরে আমি যেরকম প্রতিশোধ নিতে চাই, প্রতিপক্ষ তো বসে থাকবে না, প্রতিপক্ষ আরও দ্বিগুণ শক্তিতেও আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার উপরও তো প্রতিশোধ নিতে পারে। এই বোধটি কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে জাগে না? আমরা কেন মানুষের হৃদয় অর্জন করার চেষ্টা করি না? আমরা কেন মানুষের কল্যাণের জন্য কাজ করি না? আমরা কেন হুমকি ধুমকি দিয়ে আমার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করতে চাই? আর যদি আমি প্রতিষ্ঠিত করতে চাই, সেই ক্ষেত্রে আমি তো পারবই না, বরং আমি একসময় নিশ্চিহ্ন হয়ে যাব, এবং আরেক নতুন লোক তখন জেগে উঠবে। তারও যদি নীতি নৈতিকতা না থাকে, তিনিও আবার প্রতিষ্ঠিত হওয়ার অবৈধ চেষ্টা করবেন। এটা চলতে দেয়া যায় না, এটাকে বন্ধ করতে হবে। আমরা তো দেখেছি এই গত কয়েক মাসে রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে কেউ কেউ বিভিন্ন রকমের হুমকি ধমকি দিয়েছেন যে অমুক দলের লোক ভোট কেন্দ্রে যদি আসতে চায় তাদেরকে প্রতিহত করা হবে, অমুক দলের লোককে এই করা হবে, অমুক দলের লোককে সেই করা হবে। মনে করুন কলাগাছ মার্কার একজন বলল যে এই ডাব মার্কার লোক যদি ভোট কেন্দ্রের দিকে আসে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, তারা যেন ভোট কেন্দ্রে না আসে। এইটা তো গণতান্ত্রিক আচরণ হইল না, এটা তো মানবিক আচরণ হইল না, এটা তো মানুষের অধিকার সুলভ আচরণ হলো না। এই আচরণগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান, আপনারা আপনাদের দলের লোকজনদেরকে থামান, তাদেরকে প্রশিক্ষণ দেন, তারা যেন মানুষকে মূল্যায়ন করে, মানুষের সঙ্গে ভদ্রভাবে আচরণ করে, মানুষের অধিকার যেন তারা নিশ্চিত করে। আমি আসতেছি আপনার কাছে। ডক্টর হামিদ, যে প্রসঙ্গটা ডক্টর সুলাইমান চৌধুরী সাহেব বললেন রাজনীতিবিদদের সম্পর্কে, তো রাজনীতি তো মানুষের শিক্ষার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, এবং সোজা কথা রাজনীতি আদর্শের প্রতীক। এবং এই যে প্রতিহিংসা রাজনীতি চলছে, যিনি বললেন যে ডাব গাছ কলা গাছ, অধিকার তো সবাই আছে রাজনীতি করার। রাজনীতিবিদরা কি আদৌ সচেতন বা আদৌকে আত্মশুদ্ধি করবে বলে মনে হয় আপনার? ভবিষ্যৎ সম্পর্কে ফোরকাস্ট করা খুব কঠিন। আল্লাহ কখন কাকে হেদায়েত দিবেন, আল্লাহ কখন কার মন পরিবর্তন এখন পর্যন্ত করবেন, কি দেখছেন? আল্লাহ ভালো জানেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আসলে গণতন্ত্র কেবল ভোটের দিনের গণতন্ত্র না, গণতন্ত্র হচ্ছে একটা অব্যাহত চর্চা, প্রতিদিনের চর্চা। এবং গণতন্ত্রের মূল ভিত্তিটাই হচ্ছে পরমত সহিষ্ণুতা।
আপনি যদি অপরের মত, আপনাকে এখন দেখুন, আপনি টক শোগুলোর অবস্থায় দেখেন যে একটা বাক্য শেষ করার আগে তার যে সহ আলোচক তিনি কথা আসলে উনি কী বলতে চাচ্ছেন সেটা এখনও শেষ করেননি, মুখ থেকে কেড়ে নিয়ে সেই কথার প্রত্যুত্তরে শুধু তর্কযুদ্ধ না, মাঝে মধ্যে মল্লযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই যে এই পর্যায়ে, এবং এরা যারা টক শোতে আসেন এরা খুব শিক্ষিত ভদ্রলোক, সমাজে এদের একটা পরিচয় আছে, তারাই অপরকে তার বাক্য শেষ করতে দেন না। তো এই যখন আমাদের সমাজের সহিষ্ণুতার অবস্থা, সেখানে আমাদের রাজনৈতিক দল বলেন, আর আমার পরিবার বলেন, আর সমাজ বলেন, আর রাষ্ট্র ব্যবস্থা বলেন, আমরা কেউ বিচ্ছিন্ন না, সবাইকে নিয়েই রাজনীতি, সবাইকে নিয়েই সমাজ, সবাইকে নিয়েই পরিবার। টোটাল যে আমাদের সমাজের মধ্যে সার্বিকভাবে যে এই পরমত সহিষ্ণুতা, গণতন্ত্র চর্চা, অপরকে কথা বলতে দেওয়ার স্বাধীনতা, অপরের মতামত শোনা, আমি আপনার মতামতের সাথে একমত না হতে পারি কিন্তু আপনাকে বলতেই দিব না, এই যে কালচারটা আমরা দীর্ঘদিন পর্যন্ত লালন করেছি। আপনি জানেন অব্যাহত 16 বছরের যে অপশাসন, সে অপশাসনে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এবং যারা জনগণকে, আমরা দেখেছি জনগণকে যারা প্রোটেকশন দিবে, জনগণের নিরাপত্তা বিধান করবে, একজন মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হয় পুলিশ তার সর্বোচ্চ দিয়ে সেই লোকটাকে বাঁচাবে, এটাই হচ্ছে পুলিশের শিক্ষা। উন্নত দেশগুলোতে তাই হয়। আর আমরা দেখেছি এখানে পুলিশ নির্বিচারে জনগণকে গুলি করছে, এবং কোনো এক রাজনৈতিক দলের কর্মীরা সেখানে পুলিশের সহায়তা পাচ্ছে যে গুলি কর মেরে ফেল, আর কোনো একটা রাজনৈতিক দল মাঠে আসতে পারছে না। তো আমরা তো এই সমাজে এগুলো দেখে দেখে আমাদের বাচ্চারা বড় হয়েছে। এখন যেটা আমরা বলছি যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, অংশগ্রহণ ভিত্তিক নির্বাচন, যারা এখন নির্বাচন পরিচালনা করবেন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ইভেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এনারা যারা প্রত্যক্ষভাবে জড়িত থাকবেন, আর আমরা যারা ভোট দেব, আমাদের বিরাট একটা অংশ যারা তরুণ ভোটার, এরা না একটা এই সে আদর্শ নির্বাচন তারা দেখেওনি, তারা পরিচালনাও করেনি, তাদের অংশগ্রহণেরও সুযোগ হয়নি। যারা সরকারি কর্মকর্তা এখন সরকারি দায়িত্ব পালন করেছেন, এরা যখন আসছে তারপরে বাংলাদেশে কোনো সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হয়নি। আর যারা ভোট দিয়েছে তারা তো ভোটে দেওয়ার সুযোগ পায়নি। এরাই হচ্ছে সামনের নির্বাচনে ভোটার, এবং এরাই ভোট পরিচালনা করবেন। তাহলে আপনি বুঝেন, এই যে আমি যখন একটা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে, আমি নির্বাচন কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করবেন সেই কঠিন সময়, তখন একদল নির্বাচন বর্জন করেছে, আরেক দল নির্বাচন করছে, এরকম একটা অবস্থায় আমি আমার নির্বাচন কর্মকর্তাদের ডেকে বলেছি, দেখো আমরা সরকারি কর্মকর্তা, আমার কাজ হবে ভোট কেন্দ্রকে ওপেন রাখা, ভোট কেন্দ্রে যিনি ভোটার আসবেন তার সুষ্ঠুভাবে ভোট দেওয়ার কাজে তাকে সহায়তা করা, ভোটার নিয়ে আসা, এটা কিন্তু আমার কাজ না। এখন 5কে যদি 50 আর 50কে যদি 500 করা হয়, তুমি স্থানীয় কর্মচারী, আমি এখান থেকে চলে যাব অ্যাজ ইউএনও অর ডিসি, আই উইল বি ট্রান্সফার্ড, বাট ইউ উইল নট বি ট্রান্সফার্ড, ইউ আর লোকালি এমপ্লয়েড। সুতরাং তোমরা এখানে থাকবা, কোন কেন্দ্রে কি হয়েছে সব এখানে যারা ইলেকশন করছে না তাদের খবর আছে। সুতরাং তুমি নিজের নিরাপত্তা, ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে 5কে 50 আর 50কে 500 করবা। তো এখন আমরা যদি এই মেসেজগুলো দেই জনগণকে, এবং যারা ভোট কার্য পরিচালনা করবেন, আরেকটা পয়েন্ট এইদিকে বলা দরকার। আপনি দেখেন এখন যেটা একটা প্রবণতা গত কয়েক বছর আমরা দেখলাম, গত 3টে নির্বাচনের সময় দেখলাম শুনশান নীরবতা, ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা নাই, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এরা ভোটার হোক বা না হোক, এবং ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই, কিছু নাই। এগুলো টেলিভিশনে আসতেছে, সম্প্রচার হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে বলা হচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। কিন্তু ভোটার এলাকায় কী হচ্ছে সেটা আমরা জানি না। রাত্রে গিয়ে যে হুমকি দিয়ে আসা হয়েছে যে না কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না, অথবা তোর ভোট দেওয়া লাগবে না, তোর ভোট হয়ে গেছে। আমি আপনার কাছে আসতেছি। জি, রাতে হুমকি দেওয়া হয়েছে, সবই ঠিক আছে। এখন যে কথাটা ডক্টর হামিদ বললেন, সামনে কি হবে? আপনি তো রাজনীতিবিদ, তা আপনি কি মনে করেন নিকট অতীতে যা কিছু ঘটেছে এই সামনে তাই ঘটবে? যদি তাই ঘটে তাহলে পরিবর্তনটা কি হলো? আমরা আশা করছি সামনে এমনটি ঘটবে না। এই আশা করার বেশ কিছু যৌক্তিক কারণ আছে। বর্তমানে যেই দলের কথা আমার প্রিয় ভাজন হামিদ বলেছেন, সেই দলটি এখন নাই, নির্বাচন করছেন না। বাকি যে দলগুলো নির্বাচন করছেন তারা এক পায়ে দাঁড়ানো, অন্তত তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তাদের মাঝ পর্যায়ের এবং নিম্ন পর্যায়ের কিছু নেতৃবৃন্দ একটু বেকায়দা সুলভ, অশালীন সুলভ কথা বলেন, তাদেরকে আশা করি সংশোধন করবেন।
কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক পায়ে দাঁড়ানো, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন করার জন্য। আর এর মধ্যে যদি কোনো দুষ্ট লোক থাকে, আমি তো রাজনীতির মাঠের খবর রাখি যে আমি কেন্দ্র দখল করব আর আমার দলকে ওই কেন্দ্রে জিতিয়ে দেব, এই আশায় গুড়ে বালি। এজন্য প্রতিপক্ষ তৈরি হয়ে আছে, দরকার বোধে সেখানে জীবন দেবে। তবুও একজনের একটা ভোট, তিনি যাকেই ভোট দিতে পছন্দ করেন না কেন তিনি তাকে ভোট দেবেন, তার এই অধিকার কেউ যেন হরণ করতে না পারে, এটার জন্য আরেকটি দল তৈরি আছে মাঠে। ধন্যবাদ অতএব ধন্যবাদ, মারাত্মক কথা বলেছেন। আপনি যেটা মিন করে দিচ্ছেন সেটা একই কথা হলো যে সামনে এগুলি হবে না, হতে দেব না। দেব না কেন? এটা গণতান্ত্রিক চেতনার একটা অংশ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর হামিদ। দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। এখন ইতিমধ্যে আপনারা দুজন বিদগ্ধ বক্তাদের বক্তব্য শুনেছেন এবং তারা উভয়ে বিশ্বাস করেন এই অসহিষ্ণুতা সমাজে চলছে, তার মূল কেন্দ্রবিন্দু কিন্তু একটা, সে রাজনীতি। রাজনীতির এই অসহিষ্ণুতা সমাজের সর্বক্ষেত্রে একেবারে মানে এরমভাবে ছড়িয়ে গেছে যে মানুষ তার নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তা করতেছে। ব্যক্তি নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা, আপনার চাকরির নিরাপত্তা, এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রের নাগরিক হিসাবে নিরাপদ দরকার। সেটাও কিন্তু আজ এমন একটা প্রশ্নের মুখোমুখি হয়েছে যে কী হতে পারে সামনে। আমরাও বিশ্বাস করি যারা নিকট অতীতে যা কিছু ঘটেছে সামনে ঘটবে না, আমাদের দুই বক্তাও তা বিশ্বাস করে, এবং এই বিশ্বাস রেখেই আমরাও বিশ্বাস করতে চাই যে আগামীতে আমরা একটা অসহিষ্ণু নয়, একটা সহিষ্ণু সমাজের দিকে ধাবমান হচ্ছি। ধন্যবাদ।